আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 8 ট্রাইগোনোমেট্রির লেকচার নাম্বার 7 এবং আজকে আমরা মূলত 8.1টা শেষ করব। আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় 8.1 এর বেশ কিছু ম্যাথ আমরা করেছিলাম এবং আজকে আমাদের বইয়ের একটা ম্যাথ আমাদের বাকি ছিল, একটা টাইপ বাকি ছিল, সেই ম্যাথটা করব এবং আমরা এই 8.1 এর উপর বেস করে যে বোর্ড কোশ্চেন বা যেই ভালো ভালো কিছু স্কুল কোশ্চেন এর উপর বেস করে আমরা কতগুলো সৃজনশীল সলভ করব, যাতে আমাদের এই চ্যাপ্টারটা টোটালি কমপ্লিট হয়ে যায় ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। আজকে আমরা প্রথমেই 6 নাম্বার ম্যাথটা করব। এটা আমাদের বইয়ের অনুশীলনীর ম্যাথ এবং এটা একটা টাইপ অন কাইন্ড অফ। এটা পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে পরীক্ষায় এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি এটা স্টার দিয়ে দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। 6 নাম্বার ম্যাথটাতে বলতেছে যে কোনো ত্রিভুজের কোণগুলা, আমরা সবাই জানি ত্রিভুজের 3টা কোণ রয়েছে এবং এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবং আমি আবারও বলে রাখি যে এই ক্লাসটা করার আগে কিন্তু অবশ্যই তোমাদের 8.1 এর আগের বিগত ক্লাসগুলো আমাদের করে আসতে হবে ভাইয়া। তাহলে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ এবং কোণগুলো রেডিয়ানে পরিমাপ করতে বলা হয়েছে এখানে। এবং মানে আমাদের ত্রিভুজের 3টা কোণ বের করতে বলা হচ্ছে এবং কিছু শর্ত এখানে বলে দিচ্ছে যে ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত। কয়েকটা শর্ত এখানে বলছে যে ত্রিভুজের যে কোণগুলো রয়েছে সেই কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম যে কোণটা রয়েছে সেটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তা এখন আমরা মানে ব্যাপারটা আমি একটু এক্সপ্লেন করি। হ্যাঁ, তার আগে আমাদের বুঝতে হবে যে সমান্তর শ্রেণীভুক্ত বলতে আসলে কি বোঝায়। হ্যাঁ, তো এই জন্য আমাদের একটু নলেজ থাকা লাগবে অ্যাবাউট সমান্তর ধারা সম্পর্কে। তোমরা যদি কেউ ধারা পড়ে থাকো বা না পড়লেও সমস্যা নেই, তোমাদের জেনারেল ম্যাথে এটা রয়েছে 13 নম্বর অধ্যায়। তো আমরা একটু সমান্তর ধারা সম্পর্কে চিনি, তারপর আমরা এই ম্যাথটা সলভ করবো। তো কিছু আমাদের বেসিক লাগবে, তাই না? তো আমাদের এই ম্যাথটা করার আগে কিছু বেসিক আগে শিখে আসতে হবে। তো কিছু বেসিক আমি আগে তোমাদের শেখানো ট্রাই করি যে কি বেসিক। এখানে যে বেসিকগুলো আমাদের মূলত আগে লাগবে সেটা হলো যে একটা সমান্তর ধারা বা আমাদের একটা প্যারালাল সিরিজ সম্পর্কে আমাদের জানা লাগবে। সমান্তর ধারা। তো চলো ভাই সমান্তর ধারা সম্পর্কে আমরা একটু আলোচনা করি, ঠিক আছে? তো প্রথমে আমরা এই টপিকটা ভুলে যাই যে কি পড়ছি। আগে আমি কিছু কথা বলি, তোমরা বলবা যে হ্যাঁ হ্যাঁ ভাই ঠিক আছে আপনি এগুলো বলছেন, ফাইন। তো চলো শুরু করি। তো এখানে প্রথমে আমি তোমাকে একটা সিরিজ, ধারা মানে হলো সিরিজ, তাই না? একটা সিরিজ সম্পর্কে তোমাদের একটু পরিচয় করাই, কিছু সংখ্যার প্যাটার্ন আসলে। যেমন ধরো যে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10 প্লাস ডট 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 এরকম তোমার চলতেই আছে। হ্যাঁ, সেটা হতে পারে সসীম সংখ্যক, মানে ধরো 100 থেকে থেমে গেছে। আবার এরকমও হতে পারে সেটা অসীম পর্যন্ত, মানে অনেক দূর পর্যন্ত চলে গেছে, অনেক একটা বড় সংখ্যার মধ্যে চলে গেছে। এটা দুই রকম হতে পারে, সেটা সসীমও হতে পারে, সেটা অসীমও হতে পারে। আমি বলে দিলাম যে এইটা চলতেই আছে, হ্যাঁ চলতেই থাকবে। সেটা হতে পারে সসীমও, এটা সসীমও হতে পারে বা অসীমও হতে পারে। এখানে আমাদের এইটা নিয়ে আলোচনা করার সুযোগ আমাদের নাই, এটা আমাদের জেনারেল ম্যাথের মধ্যেই আমরা এটা আলোচনা করব। এটা সসীমও হতে পারে, অসীমও হতে পারে, এটার উপর কোনো ইফেক্ট এখানে পড়বে না এই বেসিকটার উপরে। তাহলে আমরা কি এই সংখ্যার প্যাটার্নে এমন কিছু সুন্দর জিনিস দেখতে পাচ্ছি যেটা এই প্যাটার্নটা ফলো করতেছে? হ্যাঁ, এটা সাধারণ একটা সংখ্যার প্যাটার্নই, কিন্তু এদের মধ্যে খুব সুন্দর একটা বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যটা কি দেখো তো, একটু খেয়াল করে যে তুমি যখন 2 থেকে 4 গেলা, তার মানে তুমি কিন্তু আসলে 2 যোগ করলা, ঠিক আছে? এবার তুমি যখন 4 থেকে 6 গেলা, তখন তুমি কিন্তু আবার সেই 2 যোগ করলা, এবং তুমি যখন 6 থেকে 8 গেলা, তুমি কিন্তু সেই 2 যোগই করলা, এবং প্রত্যেকটা বারে কিন্তু তুমি এই ঘটনাই ঘটাচ্ছ। তাহলে এরকম যে ধারা, যে একটা থেকে আরেকটা যাইতে হলে আমাকে একটা পার্টিকুলার নাম্বার, ধরো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু 2 যোগ করতেছি, এমন না যে এই ক্ষেত্রে 2 যোগ করলাম, ওই ক্ষেত্রে 5, ওই ক্ষেত্রে 10, এরকম না। প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমি 2 যোগ করে আমি সংখ্যাটা বৃদ্ধি করছি। তাহলে এরকম ধারাকে আমরা বলতে পারি সমান্তর ধারা। এটা 2 হতে পারে, সেটা 5 হতে পারে। আমার মূল কথা হলো সেটার এই যে যোগ করার যে পোর্শনটা সেটা সেম থাকতে হবে। এক্সাম্পল, যেমন ধরো এই যে এক্সাম্পল নাম্বার 1, এটা এক্সাম্পল নাম্বার 1, অ্যান্ড আমি যদি আজকে এক্সাম্পল নাম্বার 2 দিই, এক্সাম্পল নাম্বার 2, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি, ধরো যে তোমাকে আমি বললাম 5 প্লাস 10 প্লাস 15 প্লাস 20। এখানে কিন্তু প্রত্যেকবার খেয়াল করো, এখানে কিন্তু প্রত্যেকবারই এক সংখ্যা থেকে আরেক সংখ্যা যাওয়ার সময় আমাকে +5 অ্যাড করতে হয়েছে। তাহলে
5 অ্যাড করতে হয়েছে, প্লাস 5 অ্যাড করতে হয়েছে, প্লাস 5 অ্যাড করতে হয়েছে। তাহলে এটাও কিন্তু একটা সমান্তর ধারা, এটাও কিন্তু এটা কি একটা সমান্তর ধারা। তাহলে যেই ধারাতে আমরা একটা পার্টিকুলার নাম্বার যোগ করে করে আগাই সেটাকে আমরা বলতেছি সমান্তর ধারা। এই যে পার্টিকুলার নাম্বারটা, এই পার্টিকুলার নাম্বারের একটা বিশেষ নাম রয়েছে। এই পার্টিকুলার নাম্বারটাকে আমরা বলে থাকি সাধারণ অন্তর। কি বলতে এটাকে আমরা একটা সাধারণ অন্তর, মানে সাধারণ বিয়োগফল, তাই না? সাধারণ অন্তর, এটাকে আমরা বলে থাকি সাধারণ অন্তর, সাধারণ অন্তর, সাধারণ অন্তর। এবং এটাকে নর্মালি ডি দ্বারা প্রকাশ করা হয়, সাধারণ অন্তর ডি দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এটা সূত্রটা আসলে এরকম যে ডি ইজ ইকুয়াল টু হলো দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। দ্বিতীয় পদ বলতে বোঝাচ্ছি এখানে ধরো যে 10 এটা সেকেন্ড পদ এই ধারার, এবং প্রথম পদটা কোনটা 5, তো 10 মাইনাস 5, তো 10 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 5। তো দেখো এখানে 5 এসে পড়ছে, সেই পার্টিকুলার নাম্বারটা কিন্তু এসে পড়েছে। এইভাবে তুমি এই সমান্তর ধারাটা চিন্তা করতে পারো। তাহলে এরকম ধারা, যে ধারাগুলোতে আশা করি বুঝতে পেরেছি যে আমাদের ধারাটা বা সিরিজটা অগ্রসর হয় আমাদের একটা পার্টিকুলার নাম্বার যোগ করে করে আমাদের আগায় ধারাটা, তাহলে সেই ধারাটাকে আমরা বলতেছি সমান্তর ধারা। এবার আমরা এটাকে একটু অন্যভাবে চিন্তা করতে পারি। যেমন আমরা এখান থেকে বলতে পারি যে এই যে তুমি চিন্তা করো, হ্যাঁ আমি এটা আবার লিখি। এটা জাস্ট বলতেছে আমাদের এই নেক্সট ম্যাথটা করার জন্য, এই আমাদের 6 নম্বর ম্যাথটা করার জন্য একটু খেয়াল করো আর কি। একই কথা বলবো বাট মানে একটু অন্য আঙ্গিকে একটু দেখবো আর কি আমরা। যেমন খেয়াল করো তো যে এই যে 4 সংখ্যাটা খেয়াল করো, 4 সংখ্যাটা, হ্যাঁ 4 সংখ্যাটা মানে মাঝখানের নাম্বারটা খেয়াল করো। তাহলে এই যে 4 থেকে এই যে 6 এটা 2 বেশি, আর এই 4 থেকে এটা 2, এটা কিন্তু 2 কম, তাই না? তার মানে মাঝখানে যে সংখ্যাটা আছে 4, সেই 4 থেকে তার বাম পাশের সংখ্যাটা একটা পার্টিকুলার নাম্বার কম, সেটা কোনটা? সাধারণত 2, তাই না? একই তো কথা, তাই না? আমরা 2 যোগ করে করে গেছিলাম। এই জন্য তো বলতেছি যে মাঝখানের সংখ্যাটা থেকে তার আগের সংখ্যাটা 2 কম হবে এবং তার পরের সংখ্যাটা কিন্তু 2 বেশি হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে হ্যাঁ, তাহলে এটা একটা সত্য কথা যে একটা নির্দিষ্ট সংখ্যা, সেটা হতে পারে, দেখো তো তুমি 8-এর ক্ষেত্রেও সত্য যে 8 থেকে কিন্তু তার আগের সংখ্যা মানে 6 2 কম এবং তার পরের সংখ্যা 10 2 বেশি। তার মানে সমান্তর ধারার এটাও একটা বৈশিষ্ট্য যে যে কোনো একটা সংখ্যা তার আগের সংখ্যা থেকে একটা পার্টিকুলার নাম্বার বেশি হবে এবং তার পরের সংখ্যা থেকে তার পার্টিকুলার একটা নাম্বার কম হবে। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি। এটা সাধারণ অন্তর কারণে হয় এবং এটা সমান্তর ধারাটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা আশা করি বুঝতে পেরেছি সমান্তর ধারা কি বা প্যারালাল সিরিজ কি। এবার আসো আমরা তাহলে ম্যাথটা সলভ করার চেষ্টা করি যে 6 নম্বর ম্যাথটাতে আমাদের কি বলতেছে অ্যাকচুয়ালি। তো চলো আমরা 6 নম্বর ম্যাথটা সলভ করার চেষ্টা করি। সো ম্যাথটা হয়ে গেছে, আমি এক কাজ করি, এটা কপি করি, তাহলে এখানে আমাদের করা যাবে। তো এখন দেখো, সরি ভাই, এটা মুছে নিই। এবার একটু খেয়াল করো যে এখানে আমাদের এখানে আমরা যখন ম্যাথটাকে সলভ করবো তাহলে কীভাবে এটাকে সলভ করতে পারি। এখানে একটা ত্রিভুজ আমি এটা নিই, 1 মিনিট, এখানে একটা ত্রিভুজ, এখানে ধরো যে ছোট্ট একটা ত্রিভুজ আমি এখানে নিলাম, ঠিক আছে? এটা একটা ত্রিভুজ। হ্যাঁ, প্রশ্নটা কি বলছে আমাদের একটু বুঝে বুঝে আগাতে হবে। এই প্রশ্নটা করলে কিন্তু ভাই আমাদের এই অধ্যায়ে সকল টাইপ শেষ। আমরা কিছু সিকিউ সলভ করবো, যে সিকিউ এর বেসিক কিন্তু আমরা অলরেডি করে এসেছি। তো এখন খেয়াল করো এই ত্রিভুজটা 3টা কোণ, এই একটা কোণ, সরি 1 মিনিট দাঁড়াও, এটা একটা কোণ, এটা একটা কোণ, আর এটা একটা কোণ, তাই তো? ত্রিভুজের 3টা কোণ আমি জানি না, ত্রিভুজটাকে আমি ধরে নিলাম এ বি আর সি কোণ। তো বলতেছে যে একটি ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত ভাইয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই যে কোণগুলা, এই কোণগুলো তো একটা ভ্যালু আছে, ধরো 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি যাই থাকুক না কেন, এই 3টা কোণের একটা ভ্যালু আছে। তো এই যে ভ্যালুগুলা বা নাম্বারগুলা আমাদের সমান্তর শ্রেণীভুক্ত, ওই যে আমাদের ওই কনসেপ্টটা সমান্তর শ্রেণীভুক্ত মানে কি, তারা ওই যে কোণগুলো আছে না, সেই কোণগুলা কিন্তু এই প্যাটার্নে সাজানো 2 4 6 এরকম, মানে একটা পার্টিকুলার নাম্বার বেশি 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 করে সাজানো। কিন্তু আমরা জানি না আসলে যে কোন পার্টিকুলার নাম্বারে সে বেস করে সাজানো বা কোনগুলা সম্পর্কে আমরা জানি না। এটা বলছে যে ওই কোণগুলা, 3টা যে কোণ আছে, এই 3টা কোণ সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, সরি, বৃহত্তম কোণটা, এটা একটা শর্ত। বৃহত্তম যে বড়, মানে বড় যে কোণটা আছে 3টা কোণের মধ্যে, অবশ্যই 3টা কোণ সমান না, তাহলে 3টা কোণের মধ্যে একটা খুব বড় কোণ আছে, আর একটা মিডল টাইপের, আর একটা ক্ষুদ্রতম মানে ছোট কোণ আছে। ধরো যে এরকম যে একটা কোণ, ধরো যে 60 ডিগ্রি, এই 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হতে হবে। তাহলে ধরো যে একটা 60 ডিগ্রি, আর একটা হবে 30 ডিগ্রি, আর ধরো একটা 90 ডিগ্রি। তাহলে দেখো এই 3 কোণের সমষ্টি 180 হলো এবং বৃহত্তম কোণ হলো 90 ডিগ্রিটা আর ক্ষুদ্রতম কোণ হলো 30 ডিগ্রিটা। তাহলে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ যেহেতু বলছে, তাহলে এটা কেমন হতে পারে? হ্যাঁ, সেটা হতে পারে এরকম টাইপের যে বৃহত্তম কোণ ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তো 30 যদি এটা হয়, তাহলে ধরো যেটা এটাই তো, হ্যাঁ না এটা না, এটা এরকম হবে না,
ধরো যে এরকম, এটা 90, আর এটা বৃহত্তম কোণ, ক্ষুদ্রতম কোণ কোনটা হতে পারে 45, ঠিক আছে, এটা হতে পারে, এটা হতে 45। আচ্ছা, এটা 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 বাদ দিলাম, এটা বাদ দিলাম। উদাহরণ চিন্তা করতে পারি আমরা যে বৃহত্তম কোণটা ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, এবং আরেকটা মিডল টাইপের একটা কোণ থাকবে, এটা বের করলে এটা বোঝা যাবে যে কত কোণ সেটা হয়। এখন দেখো আমরা এটা মাঝামাঝি এমন একটা কোণ হবে যেটা আমাদের পরিচিত টাইপের না, এইরকম একটা টাইপের কোণ হবে আর কি। যাই হোক, ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে আমরা কীভাবে ধরবো, কীভাবে এটা প্রসিড করবো আর কি ম্যাটের মধ্যে। তা আমি একভাবে লিখে নিবা যে ধরি 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 ত্রিভুজের কোণগুলো ত্রিভুজের কোণগুলো লেখাটা একটু অস্পষ্ট হয়েছে, ওটা আমার মুছে আবার লিখি। ত্রিভুজের কোণগুলো দেখো ভাইয়া, ওরা কিন্তু বলছে এটা সমান্তর শ্রেণীভুক্ত কোণ, তাহলে সমান্তর শ্রেণীভুক্ত কোণ যেহেতু হয়েছে, তাহলে তাদের কিন্তু ওই প্যাটার্নটা মানতে হবে। তা আমরা একটু চালাকি করে এই প্যাটার্নটাকে আমাদের সুবিধার মতো একটু সাজিয়ে নিব। দেখো, এটা সবসময় মনে রাখবা যে আমি এখন যে প্যাটার্নটা লিখবো এটা কিন্তু তোমাদের ভবিষ্যতেও কাজে লাগবে, এবং এই প্যাটার্ন অনুযায়ী কিন্তু তোমরা বাকি যে ম্যাথগুলো আছে, মানে এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলোকে সলভ করতে তোমাদের খুব সহজ হবে। তুমি ধরে নিবা ওই যে আমরা বললাম না যে মিডল টাইপের যে মানটা এটা 4, এই যে 4, এই 4 একটা সংখ্যা, সেই সংখ্যা থেকে তার আগের সংখ্যাটা একটা 2 কম আর পরের সংখ্যাটা 2 বেশি, মানে এটা পার্টিকুলার নাম্বার বেশি, পার্টিকুলার নাম্বার কম, একটা নির্দিষ্ট সংখ্যা। তা আমি এক কাজ করি, ওই যে মিডল যে সংখ্যাটা আছে না, ওটাকে ধরে নিই আলফা। আলফা জানি না আলফা মান কত, সেটা ধরে নিই। তাহলে এর আগে একটা সংখ্যা থাকবে, তারপর একটা সংখ্যা থাকবে, তাহলে আগের সংখ্যাটা ধরো ওই যে 2 কম, তাই না? তা আমি এখানে তো 2 হইতে পারে, না হইতে পারে, এটা তো আমি জানি না। তা আমি ধরে নিই সেটা হলো আলফা থেকে বিট, যেহেতু সাধারণ অন্তরকে আমরা ডি ধরছিলাম, বা তুমি ধরতে পারো বিটা, হ্যাঁ বিটা ধরতে পারো, কোনো সমস্যা নেই, বিটা পরিমাণ কম। এগুলা গ্রিক ওয়ার্ড, এগুলো ইউজ করা হয় আমাদের এরকম অজানা জিনিসকে ফাইন্ড করতে বা ধরে নিতে সাহায্য করে। আর এই আলফা থেকে পরের সংখ্যাটা কিন্তু ওই বিটাই বেশি। হ্যাঁ, তোমার যদি না বুঝে থাকো আমি আবার একটু বলি, দেখো ভাই আমি একটু তুলনা করে বলি। তাহলে এই যে 4 ছিল না, এই 4টাকে যদি আমি আলফা ধরি, তো এটা কি হবে, আলফা মাইনাস 2 হবে, আর এটা কি হবে, এই 6 নাম্বারটা আলফা প্লাস 2 হবে, তাই না? আলফা যদি 4 হয় তো এটা 4 প্লাস 2 6, এটা 4 মাইনাস 2 2। তার মানে এখানেও কিন্তু এই 2টাই কিন্তু আমাদের সেই বিটা, 2টাই আমাদের কি, 2টাই আমাদের সেই বিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আমাদের যে একটা যদি আলফা হয়, আর একটা আলফা মাইনাস বিটা, আর একটা হবে আলফা প্লাস বিটা। আসলে ব্যাপারটা বুঝতে পারছি ভাইয়া, যে একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত, এবং এদের মধ্যে সম্পর্কটা হলো মাঝখানেরটা যদি আলফা হয়, আগেরটা হবে আলফা মাইনাস বিটা, এবং এর পরেরটা হবে আলফা প্লাস বিটা। এই প্যাটার্নটা ধরে নেওয়ার কারণে আমাদের কিন্তু অনেকগুলো ম্যাথ করতে এখন আমাদের জন্য সুবিধা হবে। এখন মানে ম্যাথটা করতে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা প্রথম শর্তটা মানলাম যে ত্রিভুজের 3টা কোণ আমাকে ধরে ফেলছে অলরেডি, তাই না? ত্রিভুজের 3টা কোণ, একটা কোণ হলো আলফা মাইনাস বিটা, আর একটা কোণ হলো আলফা, আর একটা কোণ আলফা প্লাস বিটা। এখন আরেকটা কাজ বলো তোমাদেরকে, তোমরা একটু পজ করে চিন্তা করো যে এই 3টা কোণের মধ্যে কোনটা বড় কোণ এবং কোনটা সবচেয়ে ছোট কোণ। হ্যাঁ, পজ করে চিন্তা করো, আশা করি চিন্তা করছো। যে এখানে খেয়াল করো তো, যে এই যে কোণটা আলফা প্লাস বিটা। এখন আমাকে বলো যে এই যে ত্রিভুজটা, যে আমাদের আগে যে ধারাটা ছিল, এই ধারার মধ্যে কিন্তু এই যে 6 বড় নাকি 4 বড় না 2 বড়? অবশ্যই 6 সবচেয়ে বড়, তার মানে যে আলফা প্লাস বিটা সবচেয়ে বড় ছিল, তাই না? স্বাভাবিক কথা। এবং আমাদের সবচেয়ে ছোটোকে 2 ছিল, তার মানে আলফা মাইনাস বিটা যেটা সবচেয়ে ছোটো ছিল, তাই না? তার মানে সবচেয়ে ছোটো হবে কি আলফা মাইনাস বিটা, স্বাভাবিক, কিছু বাদ যাচ্ছে তার থেকে। আর বড় কোনটা, আলফা প্লাস বিটাটা। এটা আশা করি বুঝতে পারছি আমরা, যে কোনটা বড় মান আর কোনটা ছোটো মান, এটা আমরা আশা করি আমরা দেখি, এটা আমরা বুঝতে পারবো। ঠিক আছে, দেখো তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এখানে আমাদের কিন্তু এই যে এইটা যেটা আছে, এটা আমাদের কিন্তু একটা বৃহত্তম কোণ, আর এইখানে এইটা এটা আমাদের একটা ক্ষুদ্রতম কোণ, তাই না? এটা বৃহত্তম, এটা ক্ষুদ্রতম কোণ। এটা কি, এটা হলো বৃহত্তম কোণ, এটা হলো বৃহত্তম, তার মধ্যে তার কিছু অ্যাড হচ্ছে, তাই না? বৃহত্তম কোণ, কারণ আলফা একটা নির্দিষ্ট সংখ্যা, তার সাথে কিছু অ্যাড হচ্ছে, তার মানে আরও বড় হয়ে যাচ্ছে। আর আলফা একটা নির্দিষ্ট সংখ্যা, তার থেকে কিছু বাদ যাচ্ছে, তার মানে ছোট হয়ে যাচ্ছে। তার মানে এটা হবে কি, ক্ষুদ্রতম কোণ। তাহলে কেন এটা বের করলাম, খেয়াল করো, পরের লাইনটা বলছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্ন মতে বৃহত্তম যে কোণটা রয়েছে, বৃহত্তম কোণটা আলফা প্লাস বিটা না? সেই আলফা প্লাস বিটা হলো ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, তার মানে 2 ইন্টু আলফা মাইনাস বিটা। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পারছি, তাই না? এটা কিন্তু সলভ করে নিই আমরা সুন্দরভাবে, যাতে ছোটো হয়ে যায়। যেমন খেয়াল করো, এখানে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু, আমরা 2 গুণ করে দিই, তাহলে 2 আলফা মাইনাস 2 বিটা।
তাহলে আমরা যদি আমরা এই পুরাটাকে এই পাশে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের কী আসে, আমাদের আলফা প্লাস বিটা মাইনাস 2 আলফা অ্যান্ড প্লাস 2 বিটা, আমরা দুইটাকে এই পাশে নিয়ে গেলাম। তাহলে খেয়াল করো, আলফা থেকে 2 আলফা বাদ যায় এবং তাহলে হয় মাইনাস আলফা, আশা করি বুঝতে পারছি, এবং 2 বিটা আর একটা বিটা মিলে হয় আমাদের 3 বিটা, ঠিক আছে। সরি, এখানে প্লাস হবে, 1 মিনিট, এটা ভাইয়া প্লাস হবে, ঠিক আছে, ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি আলফাটাকে এই পাশে নিয়ে যাও, মাইনাস দেখতে একটু বিদ্যুটে লাগতেছে, তাহলে 3 বিটা ইজিক্যাল টু আলফা। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি সুতরাং যে বিটা ইজিক্যাল টু বা আলফা ইজিক্যাল টু 3 বিটা এটা বলতে পারি, বা বিটা ইজিক্যাল টু আলফা ডিভাইডেড বাই 3, একটা সম্পর্ক আসলে আলফা এবং বিটার মধ্যে একটা সম্পর্ক আমরা পেলাম। তাহলে এইটা একটা প্রথম কথা গেল, একটা প্রথম শর্ত এখান থেকে পেলাম। এবার আমরা জানি, দেখো পরের প্রশ্নটা কী করবা, আমরা জানি একটা শর্ত কিন্তু আমাদের না বললেও আমরা জানি, সেটা কোনটা, যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কিন্তু আমাদের 180 ডিগ্রি। তাহলে এই যে ত্রিভুজের 3টা কোণ আছে, এই একটা কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, যেটাকে আমরা ধরে নিয়েছি আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা, এই 3 কোণের সমষ্টি, 3 কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি, তাই না? এটা আমরা সবাই জানি। তাহলে আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 180 ডিগ্রিতে না, আমরা রেডিয়ানে ধরবো, কারণ আমাদের এসে একক রেডিয়ান, এগুলো আমরা আশা করি আগের ক্লাসগুলো পড়ে আসছি। তো রেডিয়ানে কী হয়, 180 ফর পাই, তাই না? এই পাই রেডিয়ান ইজিক্যাল টু 180 ডিগ্রি, এগুলো আশা করি আমরা বুঝতে পারছি এবং আমরা পড়ে আসছি। এখানে তোমরা ব্র্যাকেটে লিখে দিতে পারো যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, আমাদের লিখে দিতে পারো। তো এখানে দেখো তো, এই বিটার আগে, এখানে বিটার আগে প্লাস আছে, এখানে বিটার আগে মাইনাস আছে, তাহলে আমরা এখানে সহজেই এই বিটা প্লাস আর বিটা মাইনাসে কাটাকাটি করে ফেলতে পারি, মানে শূন্য হয়ে যাবে এটা। আর আলফা আলফা আলফা, তার মানে 3 আলফা, কী আসতেছে 3 আলফা ইজিক্যাল টু পাই। তাহলে আমরা এখান থেকে আমরা কিন্তু আলফা মানটা পেয়ে গেলাম। দেখো তো, পাই বাই 3, আর পাই বাই 3 মানে কত, আমাদের পাই যদি 180 হইতো তাহলে 318 মানে 60 ডিগ্রি, এগুলো আমরা কিন্তু পড়ে আসছি ভাই, তাই না? তা আলফা মান কিন্তু আমরা পেয়ে গেলাম, এখান থেকে পেয়ে গেলাম না, আলফা মান কিন্তু আমরা পেয়ে গেলাম। আর যদি আলফা পেয়ে যাই, এখান থেকে আমাকে বলো তো বিটা কি পেয়ে যাওয়া উচিত না? তাহলে বিটা কথা হবে বলো তো, আলফা যদি আমাদের পাই বাই 3 হয়, আলফা যদি আমাদের পাই বাই 3 হয়, নিচে আছে আমাদের 3, তাহলে ভাগটাকে গুণ করলে পাই বাই 3, এই 3 নিচে কিছু মানে 1 আছে, তাই না? তো 1 ডিভাইড বাই 3, তার মানে হলো পাই ডিভাইডেড বাই 9 রেডিয়ান, পাই ডিভাইড বাই 9 রেডিয়ান, এটা হলো পাই ডিভাইড বাই 3 রেডিয়ান। তাহলে আলফা এবং বিটা কিন্তু আমি পেয়ে গেলাম, আলফা এবং বিটা কিন্তু আমি পেয়ে গেলাম। এক মিনিট উঠে নেই উপরে, তাহলে আমাদের জায়গার সুবিধা হবে। উপরে উঠে নিলাম, ঠিক আছে, এটা ওটা উপরে উঠে নিলাম, তাহলে আমাদের সুবিধা হবে। এটা উঠে নিলাম, সুবিধা হবে, ঠিক আছে। এই 2 বিটা এবার ঠিক আছে, তাহলে আমাদের এটা সুবিধা হবে, কারণ আমাদের এখানে অ্যান্সারটা লিখতে হবে। এটা উপরে উঠে নেই, তাহলে সুবিধা হবে। আমরা শর্তগুলো এখানে বসে ফেললাম। তাহলে এখন খেয়াল করো তো, আমরা কিন্তু আলফা পেয়ে গেলাম, বিটা পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজের 3টা কোণ কী হবে বলো তো এখন? তাহলে কোণগুলো আমাদের বলছে রেডিয়ানে পরিমাপ করতে, তাহলে 3টি কোণ আমাদের, আমি লাল গাড়িতে লিখি, তাহলে আমাদের 3টি কোণ হবে, 3টি কোণ হবে। আলফা মাইনাস বিটা একটা ছিল, তা আলফা মানে কত, আলফা ছিল আমাদের হলো যে পাই বাই 3, তো একটা কোণ হবে যে প্রথম যে কোণটা, আলফা মাইনাস বিটা কি ক্ষুদ্রতম কোণ না, এই সেই ক্ষুদ্রতম কোণটা কত হবে, যে ছোট কোণ যেটা, ছোটো কোণটা এটা, সেটা হলো আমাদের আলফা মাইনাস বিটা। আর আলফা হলো আমাদের পাই বাই 3, আর বিটা হলো আমাদের পাই বাই 9। তো লসাগু করলে কত হয়, 3 আর 9 লসাগু 9, 3 তিরিকা 9 মানে 3 পাই, আর মাইনাস আর হলো পাই। তো এখান থেকে আমরা বলতে পারি 2 পাই ডিভাইড বাই 9, একটা অ্যান্সার হলো 2 পাই ডিভাইড বাই 9। এবার যে মধ্যকোণটা যেটা আছে, ঠিক আছে, মধ্যবর্তী যে কোণ বা মধ্যকোণ যেটা আছে, যেটা মিডল টাইপের, সেটা আমাদের আলফাই, তাই না? তো আলফা কত, পাই বাই 3 পেয়ে গেলাম। এবার এটাকে তুমি বলতে পারো দ্বিতীয় কোণ, তাই না? আর বৃহত্তম কোণ যেটা, যে ছোটো মানে তৃতীয় যে কোণটা, বৃহত্তম যে কোণ, সেই বৃহত্তম কোণ কিন্তু আমাদের হলো আলফা প্লাস বিটা, তার মানে পাই বাই 3 ইজ আ পাই বাই 9। তো 9 লসাগু যায় এখানে, 9 লসাগু গেলে কত হয়, 3 তিরিকা 9 মানে 3 পাই, আর 9 9 হয় কাটাকাটি, তার মানে সরি এখানে পাই হবে, তাহলে সরি ভাইয়া, আসবে আমাদের 4 পাই ডিভাইড বাই 9। তাহলে 3টা এখানে আমরা অ্যান্সার পেলাম, 3টা অ্যান্সার পেলাম এখানে আমরা। কী অ্যান্সার পেলাম, একটা হলো আমাদের সবচেয়ে ছোটো কোণ যেটা, সেটা হলো আমাদের 2 পাই বাই 9, আর মাঝখানে যে কোণটা সেটা হলো পাই বাই 3, আর পরেরটা হলো 4 পাই বাই 9।
ঠিক আছে, এই তিনটে হলো আমাদের এই কোশ্চেনের আমাদের অ্যান্সার। তা আশা করি ভাইয়া আমরা এই ম্যাথটা খুব ভালো মতো বুঝতে পারছি এবং এই ম্যাথগুলোর অ্যান্সার সম্পর্কে আমরা বুঝতে পারছি। ঠিক আছে, আমরা যে প্রসিডিউর করলাম সেই প্রসিডিউরটা সবচেয়ে ইজিয়েস্ট এবং এটাই আসলে বুঝে বুঝে করার আসলে প্রসিডিউর। আশা করি তোমরা বুঝতে পারছি। তারপরে সমস্যা থাকলে আমাদের অবশ্যই তোমরা জানাবা। সরি ভাইয়া, আমার একটু ঠান্ডা লেগেছে। এখন দেখো আমরা কিছু সিকিউ সলভ করি এখন। হ্যাঁ, আমরা এই সিকিউগুলো একদমই নতুন না, আমাদের পুরানো পড়ার আলোকেই কিন্তু আমরা সিকিউগুলো সাজানো। এটা যেমন দিনাজপুর বোর্ড 17-তে আসছিল, তো এই ম্যাথটা আমরা একটু সলভ করার চেষ্টা করি। একদমই ইজি ভাই, হ্যাঁ, আমরা কিন্তু করে আসছি এগুলো অলরেডি। ঠিক আছে, খেয়াল করতে হবে এই ম্যাথটাতে আমাদের কী বলছে প্রশ্নটার মধ্যে। তোমরা একটু পড়ো এই প্রশ্নটা, আমি একটু করে দিই প্রশ্নটা, একটু তোমরা একটু পড়ো। দেখো কী বলছে এখানে, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 720 বার ঘুরে। হ্যাঁ, পড়ছে এরকম অনেকবার। একটা গাড়ির চাকা প্রতি মিনিটে 120 বার ঘুরে চাকাটির ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, তাই না? চাকাটার ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে, একটা গাড়ির চাকা, এই চাকার ব্যাসার্ধ কিন্তু আমাদের দিয়ে দিচ্ছে। তা আমরা একটু শেপটা তারপর এনে নিই, লাগলে আমাদের লাগতে পারে। তাহলে এখান থেকে আমরা শেপটা এসে এনে নিলাম। এটা গাড়ির চাকা আমরা চিন্তা করতে পারি, এই গাড়ির চাকা চিন্তা করতে পারি, এবং এই গাড়ির চাকা কিন্তু আমরা ব্যাসার্ধ এখন জানি, গাড়ির চাকা ব্যাসার্ধ কিন্তু আমরা জানি। সেই ব্যাসার্ধ কত? 0.25 মিটার। তো প্রথম প্রশ্নটাতে একদম পানি ভাত, তাই না? আমাদের প্রথম প্রশ্ন ক নাম্বার যেটা বলছে চাকাটার পরিধি নির্ণয় করতে। তা আমরা সবাই এগুলো পড়ে আসছি ভাইয়া, এগুলো আশা করি আমরা আগের ক্লাসগুলো করে আসছি। তাহলে পরিধির সূত্র আমরা সবাই জানি, পরিধি মানে হলো 2πr, এবং এই পরিধি কোনটা মিন করতেছে? পরিধি মিন করতেছে যে এই যে বৃত্তাকার পথ যেটা আছে, সেই বৃত্তাকার পথের এক প্রান্ত থেকে শুরু করে ঘুরে আরেক প্রান্তে আসতে যেই পরিমাণ দূরত্ব অতিক্রম করতে হয় তাকেই আমরা পরিধি বলে থাকি, তাই না? এটা যদি বর্গাকার ক্ষেত্র হইতো তাহলে সেই ক্ষেত্রে একই কথা হইতো, বাহিরের যে পথটা সেই পথটাই কিন্তু আমাদের পরিধি। এগুলো সম্পর্কে আমরা আলাদা আলোচনা করেছি। তাহলে 2πr যেটা হবে, সেই 2πr হবে 2 ইন্টু পায়ের মান তো আমরা সবাই জানি 3.1416 ইন্টু আর এর মান হবে 0.25 মিটার। এই যে দেওয়া আছে কিন্তু 0.25 মিটার, তাই না? আমরা এখানে পরীক্ষা অবশ্যই লিখে নিবা যে আর ইজিক্যাল টু ব্যাসার্ধ ইজিক্যাল টু 0.2525 মিটার দেওয়া আছে। তাহলে 0.25, তো এখান থেকে আমরা এটা যদি আমরা হিসাব নিকাশ করি, 1 মিনিট হিসাব নিকাশ করে নিই আমি, ক্যালকুলেটর যদি করি তাহলে সেক্ষেত্রে 1.57 অ্যাপ্রক্সিমেটলি 1.57 আমাদের মিটার আসতেছে। হ্যাঁ, এটা হলো প্রায়গুলো লেখা উচিত, কারণ দশমিকের পর অনেক মান আসে, তো আমরা প্রায় লিখে দেবো। তাহলে এখান থেকে আমরা পরিধিটা পেয়ে গেলাম, এটা একদমই সোজা চলবে। খ নাম্বার যে ম্যাথটা আমরা এগুলো আগেও করেছি, খ নাম্বার ম্যাথটা আমরা আমাদের অনুশীলনের মধ্যেই কিন্তু আমাদের ছিল। তো খ নাম্বার ম্যাথের মধ্যে আমাদের কী বলছে? গাড়িটার গতিবেগ বের করতে। ওই যে প্রথম কথাটা বলা আছে না, যে একটা গাড়ির চাকা প্রতি মিনিটে 720 বার করে, তাহলে গাড়িটার গতিবেগ আমাদের বের করতে বলছে। তো এখান থেকে দেখো আমরা কীভাবে করতে পারি। গতিবেগ মানে কি মনে আছে তোমাদের? আমরা কিন্তু পড়িয়েছিলাম এটা। তাহলে গতিবেগ, হ্যাঁ, এখানে গতিবেগ আসলে বেগকেই বোঝাচ্ছে না, আমাদের দ্রুতিকেই বোঝাচ্ছে। গতিবেগ বা দ্রুতি ইজিক্যাল টু আমাদের হবে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব, একই কথা। এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করতে পারি, এবং প্রয়োজনীয় সময় বা সময় এটাকে আমরা টি দ্বারা প্রকাশ করতে পারি। সময়কে আমরা কী দ্বারা প্রকাশ করতে পারি? টি দ্বারা প্রকাশ করতে পারি। তার মানে দ্রুতি, বা এটাকে তুমি বেগ দ্বারা ভি দ্বারা প্রকাশ করতে পারো, ভেলোসিটি। ভেলোসিটি ফর দ্রুতি বুঝাচ্ছি শুধু মানটা। তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডি/টি, এটা হলো সূত্র। তার মানে অতিক্রান্ত দূরত্ব লাগবে এবং সময় লাগবে। তো এখানে বলতেছে গাড়িটার প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে সে 720 বার ঘুরতেছে, তো সময় কিন্তু দেওয়া আছে যে 60 সেকেন্ডে 720 বার ঘুরে। এখন আমি যদি বের করতে পারি যে 60 সেকেন্ডে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, তাহলে কিন্তু ম্যাথ আমাদের শেষ। হ্যাঁ, 720 বার ঘুরে দেওয়া আছে, এখানে কিন্তু আমাদের সেই পরিধির কনসেপ্টটা বা পরিধি সূত্রটা কিন্তু আমাদের কাজে লাগবে। তা আমি এখান থেকে বলতে পারি যে ক হতে আমি কিন্তু বের করে আসছি যে পরিধি, ক হতে যে পরিধি কিন্তু আমি অলরেডি বের করে আসছি। তাহলে পরিধি হলো আমাদের কত? পরিধি আমাদের 1.57 মিটার, 1.57 মিটার। তো এখন পরিধি মানে কি? পরিধি মানে হলো একবার ঘুরে আসতে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তাই না? এই যে একবার ঘুরে আসতে, এখান থেকে যাত্রা শুরু করলো করে এখান থেকে একবার সম্পূর্ণ ঘুরে আসতে আমাদের যে পরিমাণ দূরত্ব সে অতিক্রম করলো, সেটা কিন্তু আমাদের পরিধি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে 1.57 মিটার যে ঘুরে, সেটা সে একবার ঘুরে, আর প্রতি মিনিটে সে 720 বার ঘুরতেছে, তাই না? তো আমি এখান থেকে বলতে পারি যে একবার ঘুরলে অতিক্রম করে, একবার ঘুরলে অতিক্রম করে 1.57 মিটার। তাহলে আমাদের ঘুরতেছে এখানে 720 বার, জাস্ট নর্মাল ঐকিক নিয়ম। এই ম্যাথগুলো কিন্তু আমরা আগেও করেছি, হ্যাঁ, অনুশীলনের মধ্যে। অতিক্রম করে 1.57 ইন্টু 720। এটা আমরা যদি নর্মালি একটু গুণ করি তাহলে আমরা পেয়ে যাব
1130.976 মিটার। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 720 বার যখন সে ঘুরবে, তাহলে সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্বটা হবে প্রায় 1130.976 এত মিটার। তাহলে আমরা কিন্তু এখন অতিক্রান্ত দূরত্বটা পেয়ে গেলাম, যে তাহলে 60 সেকেন্ডে প্রতি মিনিট মানে কত, 60 সেকেন্ড বলতে পারি আমরা, কারণ বেগগুলোকে আমরা সময়টাকে আমরা প্রেফার করি সেকেন্ডে প্রকাশ করতে, মনে রাখবা। এটা অন্য জায়গায় প্রকাশ করার সমস্যা নেই, সময়টাকে আমরা প্রেফার করি সেকেন্ডে প্রকাশ করতে। এটা হতে পারে সে আওয়ারে প্রকাশ করছো, ঘন্টায় প্রকাশ করছো, অথবা মিনিটে প্রকাশ হতে পারো, হ্যাঁ হোয়াট এভার, বাট সেকেন্ডটাই বেশি প্রেফারেবল, বেশি মানে ভালো বসানো। আর দূরত্বকে আমরা প্রকাশ করতে পারি ধরো যে মিটারে, সেন্টিমিটারে, হ্যাঁ হোয়াট এভার, বাট মিটারে প্রকাশ করাই আমাদের বেশি লজিক্যাল, বা কিলোমিটার প্রকাশ হতে পারি। যদি বেগটা অনেক বেশি হয় তাহলে সেক্ষেত্রে কিলোমিটারটা ভালো হবে, ঠিক আছে। তো মিটার, কিলোমিটার এটা বেশি ইউজ করা হয়, আর এই সময়ের ক্ষেত্রে সেকেন্ড অথবা আওয়ারটা বেশি ইউজ করা হয়। আর একক হলো মিটার এবং সেকেন্ড। তো আমরা এখন দুটি বের করে ফেলি। তাহলে এখন বলো তো ভাইয়া, এবং সময় কিন্তু আমাদের দেওয়া আছে, সময় কি দেওয়া আছে, সময় কিন্তু আমাদের 60 সেকেন্ড দেওয়া আছে, t=60 সেকেন্ড আমাদের দেওয়া আছে। এবং এই 60 সেকেন্ডে কিন্তু সে 720 বার ঘুরছে, এবং 720 বার ঘোরাটা আমাদের এখানে ইম্পর্টেন্ট না, 720 বারে কিন্তু সে 1130.976 মিটার অতিক্রম করেছে। তাহলে আমরা এখান থেকে দ্রুতি বা বেগ বসায় ফেলতে পারি, ওই যে 1100, হ্যাঁ মানে আমাদের যে ভেলোসিটি 976 মিটার, তাই না, এটা মিটার এককে বসাইছি, আর সময়টাকে আমরা সেকেন্ড এককে বসাই, তাহলে 60 সেকেন্ড। তাহলে এটা অনুপাত যেটা হবে সেটা হবে 18.85 মিটার পার সেকেন্ড, তাই না, মিটার পার সেকেন্ড, তাই 1 সেকেন্ডে সে এত মিটার গড়ে মানে যাচ্ছে, ঠিক আছে। তো এটা তার ভেলোসিটি কিন্তু আমরা বের করে ফেললাম। আশা করি ভাই একটা আমরা বুঝতে পেরেছি এবং কোনো সমস্যা আমাদের হয়নি। এটা একদম ইজি, মানে এরকম টাইপের ম্যাথগুলো আমরা করে আসছি, ঠিক আছে, আমরা অলরেডি করে আসছি। এবার আসলে আমরা পরের ম্যাথটাতে যাই, এবং পরের ম্যাথটা আমাদের এটাও খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। দেখো এখানে পরের ম্যাথটা আমাদের কী বলছে, গ নাম্বার যেটা বলছে আমাদের কিন্তু কখ এবং শেষ, ঠিক আছে, আমাদের কিন্তু কখ শেষ। তো এখন দেখো গ নাম্বার বলতেছে আমাদেরকে যে ঢাকা থেকে খুলনার দূরত্ব পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এবং ঢাকা থেকে খুলনায় পৌঁছাতে গাড়িটি কত সময় লাগবে। তার মানে আমাদের বেগ কিন্তু ঘ নাম্বারটাই মানে যেটা বের করছি যে 1 সেকেন্ডে সে 18.something মিটার সে অগ্রসর হয়, তাহলে ওই কনসেপ্টটা আমাদের এখানে কাজে লাগবে। ঢাকা থেকে খুলনার দূরত্ব পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন, এর কথা মানে বুঝতে পারছি ভাইয়া। দেখো তো, হ্যাঁ পৃথিবী একশত দিয়ে দিছে আমাদের কিলোমিটারে, আমি পৃথিবীটা আঁকলাম, এই যে পৃথিবী, তাহলে বড় করে আঁকলাম, আর একটু বড় আঁকলাম, সরি। তো এখানে দেখো আমরা পৃথিবীটা আঁকলাম এবং ঢাকা থেকে খুলনার দূরত্ব, তো আমি প্রথমে ধরে নিলাম যে এখানে ঢাকা আছে, আর এখানে আমাদের খুলনা, একটু বড় করে আমি এটা বোঝানোর জন্য জাস্ট এইভাবে আঁকলাম। এটা হলো ঢাকা আছে এপাশে, আর এ পাশে আমাদের আছে খুলনা, KH, তাই তো। তাহলে এখন এটা হলো পৃথিবীর কেন্দ্র, অ্যাপ্রক্সিমেটলি পৃথিবীর কেন্দ্র এটা। তাহলে আমরা বলতে পারি যে ঢাকা থেকে খুলনার দূরত্ব, তার মানে কোন দূরত্ব, এই যে পুরো দূরত্বটা, সার্টেন ডিস্টেন্সটা, এটা পৃথিবীর কেন্দ্র হলো এটা। তাহলে সেই পৃথিবীর কেন্দ্রে তারা কিন্তু আমাদের 2 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কয় ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 2 ডিগ্রি। যদি অনেকটা সমকোণ হয়ে গেছে, তারা এক মিনিটটা মুছে দিয়ে, একটু বেশি ইলজিক্যাল লাগতেছে আসলে। তো এইটা এই পাশে না দিয়ে আমি খুলনাটাকে আর একটু এ পাশে দিই, এবার মোটামুটি আমরা বুঝতে পারবো আর কি। তাহলে এখন আমরা যদি এখানে চিন্তা করি, তাহলে এই যে অ্যাঙ্গেলটা মাঝখানে তৈরি হলো সেটাই কিন্তু আমাদের মধ্যবর্তী কোণ, তাই না? এটা আমাদের সেই মধ্যবর্তী কোণ, এটা আমাদের হলো KH খুলনা, এবং এইটা হলো আমাদের 2 ডিগ্রি। এটা আমাদের কি? এটা আমাদের হলো 2 ডিগ্রি, তাই না? এটা আমাদের হলো 2 ডিগ্রি। এটা আমাদের কত ডিগ্রি? এটা আমাদের একটু গাল করে দিই, এটা আমাদের হলো 2 ডিগ্রি। এটা আমাদের হলো 2 ডিগ্রি। তার মানে ঢাকা এবং খুলনার দূরত্ব পৃথিবীর কেন্দ্রে আমাদের 2 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এবং আমরা সবাই জানি যে এইখান থেকে আমি যদি এটাকে এখান থেকে ডি পয়েন্ট থেকে বা ঢাকার যে পয়েন্টটা আছে, ঢাকা পয়েন্ট থেকে খুলনার যে পয়েন্টটা, বৃত্তের পরিধিতে যে অংশটা ছেদ করছে, যেটাকে বৃত্তচাপ বলতাম। তাকে আমরা কী বলতাম? তাকে আমরা কিন্তু বৃত্তচাপ বা এস দ্বারা প্রকাশ করতাম। কী দ্বারা প্রকাশ করতাম? এস দ্বারা প্রকাশ করতাম। মনে আছে তোমাদের সবার? আমরা এখন গ করতেছি, এটাকে আমরা বৃত্তচাপের দৈর্ঘ্য আর কি। তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য ওটাকে আমরা এস দ্বারা প্রকাশ করতাম। এই এস ইজিক্যালটা আমরা পড়ে আসছি কিন্তু আর থেটা, তাই না? এখানে R4 ছিল ব্যাসার্ধ, আর θ4 কি? রেডিয়ান এককে কোণ। তো কোণ তো 2 ডিগ্রি দেওয়া আছে, তাই না? আমরা বের করে ফেলবো আসলে কতটুকু সে ঢাকা থেকে খুলনা দূরত্ব আমাদের লাগবে। অবশ্যই ঢাকা থেকে খুলনা দূরত্ব বের করতে পারলে আমরা তার প্রয়োজনীয় সময়টা বের করে ফেলতে পারবো, তাই না? আমাদের সূত্র একটাই, D = V/T, গড়বেগ বা গতিবেগ দিয়ে বের করে ফেলতে পারবো।
সরি ভাইয়া। তো এখন দেখো আমরা থিয়েটারে যেটা আছে এটা রেডিয়ানে প্রকাশ করতে হবে, কিন্তু দেওয়া আছে আমাদের কিন্তু ডিগ্রিতে, তো সমস্যা নেই। তো থিয়েটারটাকে আমরা রেডিয়ানে নিয়ে নিই, এটা অনেক পড়েছি। তাহলে 2 ডিগ্রি, তো আমরা সবাই জানি যে এই 2 এর সাথে যদি আমরা পাই ডিভাইডেড বাই 180 গুণ করে ফেলি, তাহলেই কিন্তু আমরা রেডিয়ানে কনভার্ট হয়ে যেতে পারবো। কারণ আমরা সবাই জানি যে 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান কোণ। আশা করি বুঝতে পারছে। তাহলে এখান থেকে আমাদের আসতে আসতে পাই ডিভাইডেড বাই 19 রেডিয়ান কোণ। তাহলে কিন্তু থিটাকে আমরা প্রকাশ করে ফেললাম রেডিয়ান এককে। এবং ব্যাসার্ধ কি? পৃথিবীর ব্যাসার্ধ না? তো পৃথিবীর ব্যাসার্ধ কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। পৃথিবীর কেন্দ্র থেকে ওই পয়েন্ট পর্যন্ত দূরত্ব তো আমাদের ব্যাসার্ধ। ঢাকা খুলনা কোথায় আছে? পৃথিবীর পৃষ্ঠে আছে। তো পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর পৃষ্ঠের দূরত্ব আসলে আমাদের ব্যাসার্ধ বোঝাচ্ছে 6400 কিলোমিটার। তাহলে এখান থেকে আমরা কিন্তু বৃত্তচাপের দৈর্ঘ্য এস বের করে ফেলতে পারি আমাদের 6400। আমরা এটাকে কিলোমিটার রাখতে পারি অথবা মিটারে নিয়ে যেতে পারি। দুইভাবে এটাকে আমরা করতে পারি। যেহেতু আমরা বেগটাকে আমরা মিটারে বসিয়েছিলাম এখানে, তো এখানে আমরা এটা মিটারে বসাতে পারি, অথবা এটাকে কিলোমিটারে রেখে আমরা কিন্তু ওই গতিবেগের যেটা আছে সেই গতিবেগটাকে আমরা তোমার ইসে নিয়ে যেতে পারি, কী বলে এটাকে, কিলোমিটার নিয়ে আসতে পারি। এত ঝামেলা দরকার নেই, আমরা এখান থেকেই করি। আমরা 6400 লিখলাম, কিলোমিটারে রাখলাম, ইন্টু আমাদের থিটার মান কত? পাই বাই 90। এটা করার পরে যে অ্যান্সারটা আসবে সেটা হলো আমাদের এটা গুণ করবা। গুণ করার পরে যে অ্যান্সারটা আসবে সেটা হবে 224.8 কোন এককে আসবে? কিলোমিটার এককে আসবে, তাই না? কারণ কি? কারণ আমি যে 6400 কিলোমিটারে বসাইছি, কিন্তু আমার তো বেগ দেওয়া আছে মিটারে, তাই জন্য কিন্তু আমি এটাকে 1000 গুণ করে দিব আমাদের। আমরা সবাই জানি 1 কিলোমিটার ইজ ইকুয়াল টু 1000 মিটার। তাহলে আমি যদি 224.8 এটার সাথে আরও 1000 গুণ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি পেয়ে যাব 2248 সরি 1000 গুণ দিয়ে দিচ্ছি, তাহলে 2248 তবে আরও 00 এত মিটার প্রায়। তো আমরা এত মিটার পেয়ে গেলাম। এই ঢাকা থেকে খুলনা দূরত্ব হলো এত মিটার। তো আমরা কিন্তু গত মেতে করে আসলাম যে একটা এই গতিবেগ বলতে আসলে আমাদের কী বোঝায়? গতিবেগ বলতে বোঝায় যে 18.85 মিটার পার সেকেন্ড, মানে কি যে 1 সেকেন্ডের সাথে মিটার করে যাচ্ছে। এবং গ নাম্বারে কিন্তু আসলে কোথাও বলে নাই যে বেগটা আমি চেঞ্জ করে ফেলছি, এটা বলা সম্ভব না, কারণ বেগ জানা থাকলে আমরা কিন্তু পরের ম্যাটটা করতে পারবো। তাহলে আমরা কিন্তু এখন আমরা সহজেই করে ফেলতে পারি পরের ম্যাটটা, যে তাহলে এতটুকু দূরত্ব আছে, সময় কতটুকু লাগবে বের করতে বলছে, তাহলে বেগটা আমরা সবাই জানি। তাহলে আমরা এখান থেকে সূত্র বসাবো। ডি ইজ ইকাল টু আমরা শিখছি কি যে সরি আমরা এখান থেকে আমি সূত্র আবার লিখি। আমরা সবাই শিখছি যে ভেলোসিটি ইজ ইকাল টু হবে দূরত্ব ডিভাইড বাই সময়। আমাদের এখন সময় বের করতে বলছে না, তো সময়টাকে আমরা এই পাশে নিব, ভাগ আছে, এ পাশে আসলে গুণ হয়ে যাবে, আর ভি এখানে কার সাথে? 1-এর সাথে গুণ আছে, এ পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো ডি ডিভাইড বাই ভি। তাহলে দূরত্ব কত বলো তো? এই যে আমাদের এসে কিন্তু আমাদের ডি, এসে কিন্তু আমাদের কি? আমাদের ডি, তাই না? অতিক্রান্ত দূরত্ব। তাহলে ডি হলো আমাদের এই যে 22480 আর ভিটা হলো 18.85, যেটা আমরা কিনা পেয়েছি খ হতে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে যে অ্যান্সারটা আসবে, সময় অবশ্যই সেকেন্ডে আসবে, কারণ আমরা এখানে ভেলোসিটিটা মিটার পার সেকেন্ড মানে সেকেন্ড ইউজ করেছি। তো সেই ক্ষেত্রে অ্যান্সার আসবে 11925.73 সেকেন্ড। তুমি চাইলে এটাকে তুমি 60 দ্বারা ভাগ করো সেটা মিনিটে চলে যাবে, প্রায় আরও 60 দ্বারা ভাগ করো সেটা ঘন্টায় চলে যাবে, ঠিক আছে? বাট এখানে অ্যান্সার রেখে দিলেও কোনো সমস্যা নেই। আশা করি ভাই বুঝতে পারছি ম্যাটটা, আমি আশা করি বুঝতে পারছি। আমাদের আগের সূত্রের সাহায্যে কিন্তু করে ফেললাম। এখানে বেগ আমরা ক্ষতে যেটা বের করেছি এখানে কিন্তু সেটাই কিন্তু আমাদের অ্যাপ্লাই হয়েছে। আমরা আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা নেক্সট ম্যাথে যাই। আমি আগের ক্লাসগুলো করে আসতে হবে, মানে আগের ক্লাসগুলো কিন্তু আমি এগুলো এক্সপ্লেন করেছি অনেক ভেঙে, এবং ওই ক্লাসগুলো আলোকে কিন্তু এগুলো তৈরি হয়েছে। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সিলেট বোর্ড 16তে আসছে। এটা খুবই সুন্দর একটা চিত্র দিয়েছে। এখানে বলতেছে যে ও কেন্দ্রিক বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। ও কেন্দ্রিক বৃত্তে এবিসিডি একটি অন্তর্লিখিত চতুর্ভুজ, এবং বলতেছে সেটার বৃত্তীয় মান বের করতে। তো এটা একদমই সোজা। এটা দেখো আমি একটু করে দিই তোমাদেরকে, একটু দাঁড়াও। ঠিক আছে, খেয়াল করো যে একটা নর্মালি একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আমার এখানে আঁকছে, এ বি সি ডি চতুর্ভুজ। এক মিনিট দাঁড়াও ভাইয়া, এটা আসলে আমাদের প্রশ্নে দেওয়া আছে 1, এটা 1 দেওয়া আছে, ঠিক আছে? লিখতে ভুলে গেছিলাম, সরি ভাইয়া। এখন দেখো বলতেছে যে ও কেন্দ্রিক বৃত্ত, মানে এই যে পুরো বৃত্তের সবুজ কালিতে যেটা আঁকছি সে বৃত্তের কেন্দ্র হলো ও, ঠিক আছে? এবং এই যে
এ বি সি ডি একটা অন্তর্লিখিত চতুর্ভুজ, তার মানে এই বৃত্তের মধ্যে আমি একটা চতুর্ভুজ আঁকছি, সেটা হচ্ছে এ বি সি ডি, একটা চতুর্ভুজ আমি এখানে আঁকছি, ঠিক আছে। এ বি সি ডি একটা চতুর্ভুজ এখানে কিন্তু আমি আঁকছি। তাহলে এই চতুর্ভুজের মধ্যে দেখতে পারতেছি আমরা দেওয়া আছে যে বিটা আসলে একটা সমকোণ, হ্যাঁ 90 ডিগ্রি, এবং এই যে আমাদের এ বি বাহুটা সেটা হলো আমাদের এ বি বাহুটা আমাদের কি √3, আর আমাদের এই যে বিসি বাহুটা হলো আমাদের 1, আর এই যে কোণটা যেটা আছে কোণ BCA, এই কোণটা হলো আমাদের থিটা, এটা কিন্তু আমাদের বলা আছে, হ্যাঁ চিত্রের মধ্যে বলা আছে, ঠিক আছে। তাহলে এখন ক নাম্বার বলছে যে থিটা এর বৃত্তীয় মান বা রেডিয়ান এককে মান বের করতে। এখন থিটা তো আমরা জানি না আসলে যে এটা কত, তো সেটা আমাদের আগে থিটা ফাইন্ড আউট করতে হবে, সেটা ডিগ্রিতে হোক বা যেভাবে হোক, তারপর সেখান থেকে আমাদের রেডিয়ান এককে নিয়ে যেতে হবে। আমরা শুরু করি। তো ক নাম্বার যেটা বলছে, দেখো থিটা আমাদের বের করতে হবে আগে। তা আমরা সবাই জানি, আসলে এটা জানা উচিত, জেনারেল ম্যাথে এটার উপপাদ্য রয়েছে যে অর্ধবৃত্তস্থ কোণ আসলে এক সমকোণ। ওটা না জানলেও হয়, কারণ এখানে আমাদের বলে দিয়েছে যে আসলে বি কোণটা কিন্তু একটা সমকোণ। বি কোণ আসলে কি, বি কোণ আসলে একটা সমকোণ। তার মানে আমাদের এ বি সি, এই যে ত্রিভুজটা আছে না, এ বি সি, এই যে ত্রিভুজটা, এই যে এ বি সি ত্রিভুজটা আছে না, এই বি সি ত্রিভুজ কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। কী ত্রিভুজ? একটা সমকোণী ত্রিভুজ, কারণ এখানে বি কোণটা হলো একটা সমকোণ, তাই না? এই বি কোণটা হলো কি একটা সমকোণ। তো বি কোণ যেহেতু একটা সমকোণ, তাহলে এই যে এ বি সি ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। এইভাবে আমাদের যদি বি কোণটা বলে নাও দিত, তাও কিন্তু আমাদের বুঝতে হইতো যে আসলে এই এ বি সি ত্রিভুজটা আসলে একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই যে এ ও সি একটা তার ব্যাস, কারণ ও হলো তো এই বৃত্তের কেন্দ্র, এবং এই ব্যাসটা কিন্তু এই বৃত্তটাকে সমান দুই ভাগে ভাগ করেছে, এবং অর্ধবৃত্তস্থ যে কোণগুলো হয় সেই কোণগুলো অবশ্যই এক সমকোণ হয়, এবং আমরা তখনই বলতে পারি আসলে বি কোণটা আসলে এক সমকোণ। এটা আমার চ্যানেলের মধ্যে প্রমাণ করে আসবো। এটা না বললেও বুঝতে পারতাম যে অর্ধবৃত্তস্থ যে কোণটা হবে, এবং দুই ভাগ করছে বৃত্তটাকে, এবং এই যে এ এবং সি পয়েন্ট যে কোণটা উৎপন্ন করছে বৃত্তের পরিধির সাথে, সেটা অবশ্যই সবসময় এক সমকোণই হবে। এটা প্রমাণ জানার মধ্যে তোমরা পড়বা। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ আসলে এক সমকোণ। তাহলে এখন আমাদের ক নম্বরে বলছে যে থিটার বৃত্তমান বের করতে, তো থিটা আমাদের বের করতে হবে আগে। তো এখন দেখো তো, এই যে এ বি সি ত্রিভুজ যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে এখান থেকে তুমি এটা দেখতে পারো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, কোণ এক সমকোণ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে কোণ বি কিন্তু অবশ্যই আমাদের 90 ডিগ্রি, বা এটাকে আমরা π/2 বলতে পারি। তাহলে আমরা এটা যদি π/2 বলি থাকি, তো এখন খেয়াল করো তো, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ যদি হয়, তাহলে এখন আমরা এই ত্রিভুজ এবিসিতে আমরা কি লিখতে পারি, আমরা আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, আশা করি আমার সেগুলো মনে আছে। তার আগে আমাকে একটু বলতে পারো তোমরা, তোমাদের এগুলো খেয়াল করে, আশা করি জানি না তোমরা ত্রিকোণমিতি পড়ছো বা পড়বার সামনে, তারপর আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, খেয়াল করো। এই যে 90 ডিগ্রি যে কোণটা আছে না, 90 ডিগ্রি যে কোণটা, এই 90 ডিগ্রি সমকোণের যে কোণ আছে, এগুলো আমি আগেও পড়াইছি একদম ফার্স্ট ক্লাসে। তো এই ত্রিকোণমিতির এই সমকোণের যে বিপরীত বাহুটা, এসি বাহুকে আমরা বলে থাকি অতিভুজ। কী বলে থাকি আমরা এটাকে আমরা বলে থাকি অতিভুজ। তার মানে এইটা হলো একটা অতিভুজ, আমি 3টা দাগ দিলাম, অতিভুজ সবচেয়ে বড় বাহু, হ্যাঁ এই ত্রিভুজের। তারপর এই যে থিটা কোণ যেটা আছে না, থিটা কোণ, সরি এটা হবে না, এক মিনিট, তাহলে এই যে থিটা কোণটা আছে, এই থিটা কোণটা সংলগ্ন যে বাহু, এটা তো অতিভুজ হয়ে, এসি অতিভুজ হয়ে গেছে। এসি কী হয়ে গেছে, হ্যাঁ এসি আমাদের অতিভুজ, এসি আমাদের অতিভুজ। আর বাকি থাকলো কে, আমাদের BA বা AB একই কথা, আর আমাদের হলো BC। তাহলে দেখো মনে রাখবা, যেই কোণ নিয়ে তুমি কাজ করবা সেই কোণের সংলগ্ন বাহু, মানে এই যে BC বাহুটা, এসি তো অতিভুজ, এসি আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে সমকোণের বিপরীত বাহুই অতিভুজ, এবং এই যে যেই কোণ বের করছি সেই কোণের যে সংলগ্ন যে বাহুটা আছে অতিভুজ বাদে, সেটা আমাদের হলো কি ভূমি, সেটা আমাদের ভূমি। আর বাকি যে থাকবে সেটা আমাদের লম্ব, যেটা পড়ে থাকবে সেটা কি সরি, এটা লম্ব। তাহলে আমার কী দেওয়া আছে বলো তো, আমার কিন্তু প্রশ্নের চিত্রের মধ্যে কিন্তু আমার অলরেডি দেওয়া আছে যে AB বা BA হলো √3, AB বা BA হলো কি √3, এটা মান দিয়ে দিছে, আর BCর মান কিন্তু আমাদের 1 দিয়ে দিছে। তার লম্ব এবং ভূমির মান কিন্তু দেওয়া আছে, এবং এর আলোকে কিন্তু আমি সহজেই থিটা বের করে ফেলতে পারি। তোমাদের কি মনে আছে একটা সূত্র, যে ট্যান থিটা ত্রিকোণমিতিক অনুপাত 6টার মধ্যে একটা ইজিক্যাল টু লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইজিক্যাল টু কি লম্ব বাই ভূমি। তো এখান থেকে কিন্তু আমি বের করে ফেলতে পারি যে ট্যান থিটা ইজিক্যাল টু লম্ব কত, আমাদের লম্ব হলো আমাদের √3, আর ভূমি হলো আমাদের 1,
বুঝতে আমি নেক্সট পেজে যাই, তো আমাদের সুবিধা হবে একটু। এক মিনিট এখানে যাই আমি। তো আমার কী কী আসলাম এখান থেকে, যে tan θ = আমাদের আসলো √3, তাই না? তাহলে মনে রাখবা যে tan, এটা আমাদের এগুলো মুখস্থ করতে হয়, আমি এগুলো নেক্সট চ্যাপ্টারে পড়াবো যে কোনটার মান আসলো কতটুকু। tan 60 ডিগ্রি যেটা আছে 60 ডিগ্রি, সেই tan 60 ডিগ্রি মান আসলে √3, tan 60 ডিগ্রি মান কত হয়? √3 হয়। তো উভয় পক্ষে tan আছে, তো tan আর tan ভ্যানিশ করা যায়, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি θ = হবে 60 ডিগ্রি, ঠিক আছে? এটা আমাদের অ্যান্সার। উভয় পক্ষে tan আছে না, তো এগুলোকে আমরা আরও বড় হলে জানবো যে কীভাবে ভ্যানিশ করা হয় tan ইনভার্স যোগ করে। মানে আমরা এখানে বলতে পারি যে tan এখানে কমন আছে, এখানে কমন আছে, এই দুটো কাটাকাটি দিয়ে দিলাম, দুই পাশেই বাদ চলে যাবে, ডিসুম θ = আমাদের 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আমরা সেটা পেয়ে গেলাম, কিন্তু আমাদের বলছে বৃত্তীয় মান বের করতে, তো কোনো ব্যাপার না, তো ডিগ্রিতে পাইছি, তাহলে 60 ইন্টু, আর এটা কিন্তু মুখস্থ পাই, হ্যাঁ, tan 60 ডিগ্রি মানে আসলে √3, এটা আমরা এখানে মুখস্থ করে রাখবো, এটা আমি নেক্সট চ্যাপ্টারে পড়াবো। তাহলে যেহেতু ম্যাথটা এসে পড়ছে জন্য পড়াই ফেললাম আর কি, হ্যাঁ, ছোটো একটা হিসাব। আর যদি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতি করে থাকো তাহলে এত পানিবাদ। তাহলে θ = আমাদের আসবে 60 ইন্টু ডিগ্রি থেকে আমরা যাবো রেডিয়ানে, তা π/180, তো এখানে 0 আর 0 ক্যান্সেল, আর 3 6 18, তাই না? থাকতেছে আমাদের কি π/3 রেডিয়ান, π/3 এটা আমাদের অ্যান্সার। খ নম্বর যে অ্যান্সারটা বলছে, দেখো কি বলতেছে, ABCD যদি একটি বৃত্তাকার চাকা হয়, এটা কি লিখছে? চাকা, মানে এটা চাকা হয় এবং চাকাটি প্রতি সেকেন্ডে 10 বার আবর্তিত হয়, তাহলে চাকাটির গতিবেগ ঘন্টায় কত হবে? একদমই ইজি কোশ্চেন বলছে, ঠিক আছে? আমি যদি পরের পেজে যাই, এটা পরের পেজে সলভ করি। এক মিনিট, এই দেখো আমাদের ক শেষ, আমাদের খ নম্বর যেটা এখন আমরা সলভ করবো, সেই খ নম্বরটা আমরা দাগ দিয়ে নিই, খ নম্বরটা আমরা সলভ করবো। তো দেখো আমরা কীভাবে এটাকে সলভ করার চেষ্টা করি। প্রথমে বলতেছে খ নম্বর আমাদের বলতেছে যে ABCD এখন একটা চাকা, মানে ভিতরে চতুর্ভুজ নিয়ে আমাদের এখন আর কোনো কাজ নেই, ঠিক নেই? ভিতরে চতুর্ভুজ যেটা আছে সেই চতুর্ভুজ নিয়ে কিন্তু আমাদের এখন আর কোনো কাজ নেই। চতুর্ভুজ মুছে দিতে পারি আমরা চাইলে, সমস্যা নেই। এটা এখন একটা বৃত্ত শুধুমাত্র, একটা চাকা হয়ে গেছে, একটা গাড়ির চাকা, বুঝছো? এটা একটা গাড়ির চাকা হয়ে গেছে। আমরা এখন আমাদের কিন্তু আর কোনো চতুর্ভুজ নিয়ে কাজ নেই, এটা ক নম্বরের জন্যই ছিল। এবার খ নম্বর বলতেছে এটা একটা গাড়ির চাকা, তো এই চাকাটা বৃত্তাকার চাকা এবং এই চাকাটি প্রতি সেকেন্ডে 10 বার আবর্তিত হয়, মানে 1 সেকেন্ডে 10 বার ঘুরে আর কি, 1 সেকেন্ডেই। তাহলে চাকাটার গতিবেগ ঘন্টায় কত? ঘন্টায় বলতে সমস্যা নেই, সেকেন্ডকে আমরা ঘন্টা নিয়ে নিলে আমাদের হয়ে যাবে। ওই সেকেন্ড নিয়ে আমাদের কোনো এখানে প্রেশার নেওয়ার কিছু নাই। আমরা জাস্ট এখানে যেটা বের করবো সেটা হলো যে গতিবেগ মানে কি আসলে, যে গতিবেগ আসলে কি দেখো তো, মনে আছে একটুকে পরে আসলাম যে গতিবেগ বা ভেলোসিটি = আমাদের হলো অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়, অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই আমাদের সময়। তাহলে এখন এই চাকাটার বলতেছে যে 1 সেকেন্ডে যদি 10 বার আবর্তিত হয়, তাহলে চাকাটার গতিবেগ ঘন্টায় কত বলছে অ্যাকচুয়ালি, তো ঘন্টায় বলতে 3600 সেকেন্ডে। ঘন্টায় মানে কি মনে রাখবা, ঘন্টায় মানে হলো 1 ঘন্টা, তাই না? আর 1 ঘন্টা মানে হলো 60 মিনিট, তাই না? আর 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে 1 মিনিট মানে 60 সেকেন্ড হলে 60 মিনিট = কত হবে? 60 × 60 3600 সেকেন্ড। আসলে এটা আমরা জানি, ঠিক না, যে 1 ঘন্টা আসলে 3600 সেকেন্ড হয়। তার মানে আমাদের বলছে যে 3600 সেকেন্ডে বা 1 ঘন্টা একই জিনিস, 3600 সেকেন্ড আর 1 ঘন্টা একই জিনিস, তাহলে 1 ঘন্টা আমাদের এটা গতিবেগ কত? তার মানে টি এর মান কিন্তু আমাদের দিয়ে দিছে, টি1 দিয়ে দিছে, আমাদের এর গতিবেগ বের করতে বলছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? 1 ঘন্টার গতিবেগ আমাদের বের করতে বলছে। তাহলে আমাদের আগে জানতে হবে যে আসলে এটা পরিধি কত, তাই না? আমাদের পরিধি আগে বের করতে, দূরত্ব আমাদের লাগবে, তো আমাদের পরিধিটা আমাদের আগে সহজে বের করে ফেলতে হবে। তো পরিধি বের করতে হলে কিন্তু আমাদের তার 2πr সূত্র জানি, ব্যাসার্ধ জানা লাগবে, তাই না? তো ব্যাসার্ধ জানাটা খুবই আসলে সোজা, মানে আগের ম্যাথটা আমি মুছে দিলাম আসলে শুধু আরেকটা আমাদের লাগতো আসলে। তো যাই হোক আমরা এখানে বের করে চলো, আমি আবার একটু আঁকি। তো এইটা ছিল আমাদের, এটা আমি ছোটো করে আঁকি, এটা ছিল এটা, এটা ছিল আমাদের এইটা, এরকম ছিল আর কি। তাহলে এটা আমাদের 1 সমকোণ ছিল, হ্যাঁ। আমরা এখানে পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারি, এটা আমাদের √3 ছিল, এটা আমাদের 1 ছিল। তো আমরা যদি ত্রিভুজ ABCতে, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখতে পারি। তো ত্রিভুজ ABCতে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি, পিথাগোরাসে কী বলছিল মনে আছে? পিথাগোরাস বলছিল যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা কিন্তু প্রথম ক্লাসে আমি পড়িয়েছিলাম তোমাদের একটু, হ্যাঁ। এটা তোমরা জেনারেল ম্যাথ করলে তোমরা পারবে এমনি, = হবে অতিভুজ স্কোয়ার। তাহলে এখন আমাকে বলো লম্ব কত? লম্ব এখানে আমি বসি, একটু আগে ক্লিয়ার করে আসলাম, যেটা যদি আমাদের থিটা হয় তো লম্ব আমাদের হবে √3, তো লম্ব হলো আমাদের √3 স্কোয়ার প্লাস, এটা প্লাস হবে, তো প্লাস মুছে দিই,
তাহলে এখান থেকে আমাদের হবে এটা প্লাস, এটা আমাদের হবে প্লাস প্লাস ভূমি আমাদের 1 উপর স্কোয়ার, আর অতিভুজ কোনটা, অতিভুজ হলো এসি, আর এখানে আমাদের কেন্দ্র ছিল, এই কেন্দ্র হলো ও, তাই না? অতিভুজ আমি জানি না আসলে, অতিভুজকে আমি ধরে নিলাম এসি। এটাকে ছোট্ট হিসাব নিকাশ করো, এসি বের করে ফেলো। তো এসি কত হবে, এটা 3 + 1, √3 কে স্কোয়ার করলে 3 হয়ে যাবে, 3 + 1 মানে 4, 4 কে স্কোয়ার করলে রুট করলে কত হয়ে যাবে, 2 একক হয়ে যাবে, তাই না? এটা 2 মিটার হয়ে যাবে। তাহলে আমরা সবাই এখান থেকে বুঝে ফেললাম যে 2 একক, এখানে তো আসলে একক দেওয়া নেই, তো আমরা এখানে মিটার লিখতে পারবো না, এটাকে আমাদের লিখতে হবে একক, তাই না? এটা আমাদের লিখতে হবে কি, এটা আমাদের লিখতে হবে একক। তাহলে এসি আমাদের 2 একক দেওয়া আছে, আমাদের লাগবে আসলে কি ব্যাসার্ধ লাগবে। এসি কি এই বৃত্তের ব্যাস না, কারণ কেন্দ্র দিয়ে গেছে, আমাদের লাগবে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক। ব্যাসার্ধ কি, ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক, তার মানে 2/2, অর্ধেক মানে কি 2 দ্বারা ভাগ করতে হবে, তার মানে ব্যাসার্ধ আসলে 1 একক। তাহলে এই বৃত্তের যে ব্যাসার্ধ 1 একক পেয়ে গেলাম। তাহলে বৃত্তের যে পরিধি সেই পরিধি কী হবে, বৃত্তের পরিধি হবে 2πr, তাহলে 2 ইন্টু আমাদের 3.1416, আর এর মান কিন্তু মাত্র বের করে আসলাম এটা। তাহলে এই মানটা আমাদের আসবে 6.283 একক। তো এটা কিন্তু বৃত্তের পরিধি, কি বৃত্তের, এটা বৃত্তের পরিধি, তার মানে একবার ঘুরে আসতে যে পরিমাণ নেওয়া হয়। তাহলে আমাদের কী বের করতে বসে, ঘন্টায় তার গতিবেগ বের করতে বসে। তার মানে এই চাকাটা যখন একবার ঘুরে তাহলে কিন্তু সে পরিধির সমান দ্রুত অতিক্রম করে। অনেকবার বুঝতে এই কথা, তাই না? তো 1 সেকেন্ডে একবার ঘুরলে সে পরিধির সমান দ্রুত অতিক্রম করতে পারে, এটা আমরা সবাই মোটামুটি বুঝতে পারি। এবং আমাদের প্রশ্নে কিন্তু অলরেডি বলা আছে, প্রশ্ন আমি যদি দেখাই যে ওই চাকাটা কিন্তু 1 সেকেন্ডে 10 বার আবর্তিত হবে, মানে 10 বার ঘুরে আর কি, ওই চাকাটা 1 সেকেন্ডে 10 বার ঘুরে। আমরা এখান থেকে বলতে পারি যেহেতু সে 1 সেকেন্ডে 10 বার ঘুরে, তা আমার হিসাব করতে হবে কয় সেকেন্ডের কথা, 3600 সেকেন্ড হিসাব করতে হবে, তাই না? আমার হিসাব করতে কয় সেকেন্ডে, 3600 সেকেন্ড হিসাব করতে হবে। তা আমরা বলতে পারি যে এক সেকেন্ডে ঘুরে প্রশ্নে বলা আছে এটা ঘুরে 10 বার। তাহলে আমাদের হিসাব করতে হবে 1 ঘন্টায়, আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। 3600 সেকেন্ডে ঘুরে কত হবে তাহলে, 10 ইন্টু 3600, ঐকিক নিয়ম, এটা গুণ করলে হয়ে যাবে একটা শূন্য বেশি, 36000 এত বার। আর একবার ঘুরলে অতিক্রম করে এতটুকু দূরত্ব, তাহলে এতবার ঘুরলে অতিক্রম করবে এত ইন্টু এত দূরত্ব, তাই না? তো আমরা বলতে পারি যে একবার ঘুরে, এখান থেকে বলতে পারি একবার ঘুরে অতিক্রম করে 6.283 একক দূরত্ব। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে 36 এতবার ঘুরে অতিক্রম করে, সেটা হবে 6.283 ইন্টু আমাদের হবে 36000। এটা যদি গুণ করি তাহলে আমরা এখান থেকে দূরত্বটা পেয়ে যাই, সেই দূরত্বটা আমাদের হবে 26188 একক দূরত্ব। তাহলে একক দূরত্ব, তাহলে এইটা কিন্তু আমাদের হয়ে গেল আমাদের ঘন্টায় তার অতিক্রান্ত দূরত্বের সময়টা। এখান থেকে আমরা কিন্তু পেয়ে গেলাম। সুতরাং গতিবেগ যেটা, তাহলে গতিবেগ এখন বসাও তো, দূরত্ব পেয়ে গেলাম। তো গতিবেগ হবে, সময়টা আসলে 1 ঘন্টা, এটা আমার বলে দিছে, সময়টা 1 ঘন্টা, আর উপরে দূরত্ব কত, 26188, তার মানে হলো একটু লেখা না নিচে, এটা আমাদের হলো একক দূরত্ব। যদি আমাদের মিটারে আছে নাকি কিলোমিটার আছে কিছু বলা নাই, তো আমরা একক লিখবো, এই জন্য একক লেখা হয় অ্যাকচুয়ালি। তাহলে 26188, হ্যাঁ, একক প্রতি ঘন্টায়, আশা করি ম্যাথটা বুঝতে পারছি যে আমরা 1 সেকেন্ডে ম্যাথটা বলতেছি 10 বার যদি ঘুরে তাহলে 3600 সেকেন্ডে সে ঘুরবে হলো 10 × 3600 বার। তো আমরা কিন্তু এখানে ঘন্টায় সেটা করে ফেলছি, তাই না? তো এখন যাই করি না কেন সব ঘন্টায় বের হবে। তো এইভাবে ম্যাথটা আমরা করে ফেললাম। আশা করি ম্যাথটা বুঝতে পারছি, যদি আগের ক্লাস কি করে থাকো তো অবশ্যই ম্যাথটা তোমরা বুঝতে পারবা। এবং আজকে আমি একটু শারীরিকভাবে অসুস্থ, এক্সট্রিমলি সরি, আমি আরও কয়েকটা সৃজনশীল বাকি ছিল আমার, এটা আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ করাই দিব। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।